না, এখনই আসেন, শুধু একটা চুমু খাবো, তারপর চলে যাবেন। আমার ফ্রেন্ডরা আজ আমাকে এটা শিখিয়ে দিছে, বলেছে কারোর সামনে যাতে না খাই। চুমু খেলে নাকি আপনি আমাকে অনেক ভালোবাসবেন। বাবা আজ তাহলে উঠি, বলে কাকা চলে গেল। বাবা মাও উঠে গেল। তখন তিথি আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতেই আমি দৌড়ে বাইরে বের হয়ে গেলাম। পিছে পিছে তিথিও দৌড়ানো শুরু করলো। দাঁড়ান দাঁড়ান, শুধু একটা খামো। ও যখন দৌড় দিছে আমি তখন দাঁড়িয়ে গেলাম। রাস্তায় গেলে আবার আরেক ঝামেলা। আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি, সে তার কাজ সেরে চলে গেল। ছুটি শেষে আবার চলে গেলাম ব্যস্ততম সম্মানযুক্ত পরিবেশে। বেশ কিছুদিন পর রাত 2টার দিকে তিথির ফোন রিসিভ করতেই, হ্যালো নানি। সাথে সাথে ফোনটা কেটে দিয়ে বন্ধ করে দিলাম। বিয়ের প্রায় 1 বছর হচ্ছে, এখনও তার নানি কি বলল তা নিয়ে আমার সাথে কথা বলতে হবে। মনটা খারাপ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ফোন খুলতেই তিথির ফোন থেকে মেসেজ, নানি আর নেই, যত দ্রুত পারেন আপনি বাড়ি আসেন। আমি প্রায় পাগল হয়ে গেলাম। তাহলে তিথি রাতে নিজেকে ক্ষমা করতে পারতেছি না। আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। কিভাবে বাড়ি পৌঁছালাম আমার ঠিক খেয়াল নেই। পরে জানতে পারলাম আমার ফ্লাইটের সাবেদ ভাই আমাকে নিয়ে এসেছিল। আমি যাওয়ার পর দাদির দাফন সম্পন্ন করা হয়। এর মাঝে তিথি আমার সাথে কোনো কথাই বলেনি। মাটি দেওয়া শেষে সবাই বাড়ি আসলাম, কিন্তু তিথিকে কোথাও দেখতে পেলাম না। পরে দাদির কবরে গিয়ে দেখি দাদির পায়ের দিকে বসে তিথি কাঁদতেছে। তিথি চলো বাড়ি যাবে। তিথি আমাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কেঁদে উঠল। কোনোভাবেই তাকে সেখান থেকে সরাতে পারলাম না। পরে বাবা মা এসে অনেক বুঝিয়ে তাকে বাড়ি নিয়ে গেল। দাদির জন্য আমারও অনেক খারাপ লাগতেছে, কিন্তু তিথির জন্য তা প্রকাশ করতে পারতেছি না। তাহলে হয়তো ও আরও পাগলামি করবে। রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়লাম। তিথি আমার বুকে শুয়ে আবার কান্না শুরু করে দিল। আমি ওকে অনেক বুঝিয়েছি, ঘুম পাড়িয়ে দিলাম। মাঝরাতে হঠাৎ কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। উঠে দেখি তিথি পাশে নেই। দৌড়িয়ে দাদির কবরের পাশে গেলাম। গিয়ে দেখি তিথি একটা লাইট নিয়ে দাদির কবরের পাশে বসে আছে আর কাঁদতেছে। তিথি, তুমি এত রাতে এখানে আসলা কেন? নানি তো অন্ধকারে ভয় পায়। নানি তো বাড়ি ছাড়া কখনো কোথাও থাকেনি। নানি এখানে কিভাবে থাকবে? আমি আর কান্না ধরে রাখতে পারলাম না। তিথি, তুমি আর পাগলামি করো না। তুমি এমন করলে দাদি কষ্ট পাবে। বাবা মাও কান্নার আওয়াজ পেয়ে চলে আসছে। পরে তাকে আমরা বাড়িতে নিয়ে গেলাম। তিথির এমন অবস্থা দেখে ওকে বাবা মা আর ফুপু মানে আমার শাশুড়িও তাকে বাড়িতে রাখতে চাচ্ছে না। তাই আর আমারও মনে হলো বাড়ি থাকলে আরও ভেঙে পড়বে। তাই তার স্কুল থেকে টিসি নিয়ে তাকে চট্টগ্রাম নিয়ে আসলাম। অফিস থেকে কিছুদিন ছুটি নিয়ে তাকে চট্টগ্রাম ঘোরাঘুরি করালাম। পাহাড় সমুদ্র ঘুরে সে কিছুটা পরিবর্তন হলো। তারপর বাংলাদেশের মহিলা সমিতি বালিকা স্কুল অ্যান্ড কলেজে আমাদের এডমি স্যারের মেয়ের সাথে ভর্তি করিয়ে দিলাম। সাফেদ ভাইয়ের সাথে একই ফ্ল্যাটে থাকতে লাগলাম। সাফেদ ভাইয়ের বউ একজন গৃহিণী, তাদের 6 বছরের একটা মেয়ে আছে। কিছুদিনের মধ্যে তিথির সাথে ভালো ভাব জমে গেল। আমি সকালে অফিসে যাওয়ার সময় তিথিকে স্কুলে দিয়ে যাই, আবার আসার সময় নিয়ে আসি। এভাবে দিনগুলো ভালোই যাচ্ছিল। একদিন তিথির স্কুলের আগেই ছুটি হয়ে যায়, তাই আমায় বলে বাসায় চলে আসে। অফিস শেষে বাসায় ফিরতেই দারোয়ান বাড়িওয়ালার সাথে দেখা করতে বলল। রুমে এসে দেখি তিথি পড়তেছে। আমায় দেখে উঠে এসেই জড়িয়ে ধরল। প্রতিদিনই এমন করে, যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ আমার হাত ছাড়তে চায় না। দাদি নাকি এটা বলে গেছে। অবশ্য দাদি মারা যাওয়ার পর তিথির মাঝে অনেকটাই পরিবর্তন আসছে। আগের মতো তেমন বেফাঁস কথা বলে না। কপালে একটা চুমু দিয়ে টেবিলে বসিয়ে বললাম যে একটু বাড়িওয়ালার সাথে দেখা করতে হবে, আমি দেখা করে আসি। না, আপনি যাবেন না কেন? এমনি না, এমনি না, আমায় না কয়টা অঙ্ক করে দিতে হবে। আচ্ছা, এসে করে দিচ্ছি। না, আমার এখনই করে দিতে হবে। অঙ্ক করা শেষ হলে আচ্ছা তুমি বাকিগুলো করো, আমি আসতেছি।
ফিজিক্সটা একটু বুঝিয়ে দেন। এভাবে করতে করতে রাত 8টা বাজিয়ে ফেললো। প্রায় সব সাবজেক্ট পড়ানো শেষ, তারপরেও যেতে দিচ্ছে না। তারপর ধমক দিয়ে বসিয়ে দেখা করতে গেলাম। সালাম দিতে গভীর মুখে আমার দিকে তাকালো, আমার হাতটা ধরে টেনে ছাদে নিয়ে গেল। দেখো নিলয়, তোমার বউ আমার ছাদের কি অবস্থা করেছে, সবগুলো ফুল ছিঁড়ে ফেলছে। আর এদিকে আসো, দেখো গাছটার কি অবস্থা করেছে। এটা কি কারো ওঠার মতো গাছ? তোমার বউ গাছে উঠে গাছটা ভেঙে ফেললো। তার মানে এই জন্যই বাড়িওয়ালার কাছে আসতে দিচ্ছিল না। আমি তাড়াতাড়ি নিচে নামলাম, দেখি তিথি রুমে নাই। বাথরুমে ধাক্কা দিয়ে দেখি সারা বাথরুমে ফুলের পাপড়ি দিয়ে ভরা। ভাবিদের রুমে গিয়েও দেখি নাই। রুমে এসে তিথির ফোনে ফোন দিলাম। খাটের নিচ থেকে ফোন বেজে উঠল। ফোনটা কেটে নিচে তাকালাম, দেখি তিথি খাটের নিচে শুয়ে আছে। তিথি, ওখানে কি করো, বাইরে এসো। ধমক দিয়ে, আমি কিন্তু বাবাকে কল দিব। বাবাকে কেন কল দিবে? আপনি আমায় মারবেন বলে চিৎকার করে কান্না শুরু করে দিল। কান্না শুনে পাশের রুমের ভাবি চলে আসলো। কিরে নিলয়, কি হয়েছে? আরে ভাবি, কিছুই হয় নাই। আমি ওকে খাটের নিচ থেকে বাইরে হইতে কইছি আর অমনি কান্না শুরু করছে। তুমি যাও, আমি দেখতেছি। তুমি যাও, আমি দেখতেছি। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনোই করব না। আচ্ছা ঠিক আছে, এবার বাইরে আসো। আগে বললেন মারবেন মারবেন না। আচ্ছা মারবো না, বাইরে আসো। কান্না থামিয়ে বাইরে আসলো। চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞেস করলাম, গাছ ভাঙছো কেন? আমি ভাঙি নাই, দিয়া ভাঙছে, ভাবির মেয়ে। মিথ্যে কথা বলবা না। তিথি, সত্য বলো। ধমক দিয়ে, অনেক দিন থেকে গাছে উঠি না, তাই ছাদে গাছ দেখে পা কেমন জানি করতেছিল, তাই উঠছিলাম বলেই আবার কান্না শুরু করে দিল। আচ্ছা কাঁদতে হবে না, কান্না করার কি আছে? পাগলি, আমি কি তোমায় কিছু বলেছি নাকি মেরেছি? কিছু বলবো না, কান্না থামাও বলেই আবার চোখের পানি মুছে দিলাম। আচ্ছা তিথি। আরেকটা কথা জিজ্ঞেস করি, কান্না করবা না কিন্তু? আচ্ছা। আচ্ছা, ফুল কেন ছিঁড়ছো? ও, আমি না টিভিতে দেখেছি সাবান দিয়ে গোসল করবার সময় পানিতে ফুল দিতে হয়, তাহলে সুন্দর হওয়া যায়, তাই ফুল ছিঁড়ছে। বারে, আপনি দেখেন নাই ওদের গোসলখানা ভর্তি থাকে, তাই তো সব ফুল ছিঁড়ছি। এবার আর না হেসে পারলাম না। আমার হাসি দেখে ও হাসতেছে। ধুর পাগলি, ওরা এমনিতেই ওইভাবে টিভিতে বিজ্ঞাপন দেয়, আর তুমি এমনিতে সুন্দর, তোমাকে ফুল দিয়ে গোসল করতে হবে না। যাদের চেহারা খারাপ তাদের করতে হয়। আর কখনোই ছিঁড়বা না, মনে থাকবে? খুশি হয়। আচ্ছা, আর ছিঁড়ব না। তার কিছুদিন পর তিথির টেস্ট পরীক্ষা শুরু হওয়ায় ওকে সারাদিন বাসাতেই থাকতে হতো। সারাদিন ভাবি আর দিয়ার সাথে সময় কাটাতো। একদিন বাসায় এসে দেখি ভাবিরা কেউ বাসায় নাই। দিয়া একা একা পড়তেছে। আমি যাওয়ার পর কেমন করে আমার দিকে তাকাচ্ছে, কিন্তু কাছে আসতেছে না। তিথি, কিছু হয়েছে? সে কান্না শুরু করে দিছে। আমি ভয় পেয়ে গেলাম। তিথি, তুমি কি একা একা ভয় পেয়েছো? না, আবার ফুল ছিঁড়েছি। না। ভাবি কিছু বলছে? বকেছে? না। তাহলে কাঁদতেছো কেন? আমি ইচ্ছে করে করি নাই। কি করছে বলো? আপনি আমায় মারবেন বলেই আরও জোরে জোরে কাঁদতে লাগলো। আমি বাবাকে বলে দিব আপনি আমায় মারছেন। আমি কি তোমাকে কখনো মেরেছি? 2বার থাপ্পড় মারছেন। কবে? মনে নাই? একদিন সকালবেলা আর ঈদের পর একদিন আপনার বন্ধুদের সাথে কথা না বলার জন্য মারছিলেন। আচ্ছা, তখন বুঝতে পারি নাই, তারপর তো আর মারেন নাই। আর মারবো না। বলো কি করেছো? দিয়ানা চকলেট খাইতেছিল, আমি চাইছিলাম, আমাকে দেয় নাই। পরে আমি ওর কাছ থেকে জোর করে সেটা কেড়ে নিছি। তারপর সে আমার চুল টেনে ধরেছিল, তাই আমি ওকে কামড় দিছি। কামড় দিছো মানে? দিয়া এখন কোথায়? ওকে নিয়ে হাসপাতালে গেছে ওর মা।